সঙ্গদোষে নাকি লোহা ভাসে। ভারতে ছাত্র আন্দোলন, বিরোধীদের চাপ, আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক হিসাবের জেরে ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই মুহূর্তে ভুল করে হলেও মোদীজি হয়তো ভাবতেই পারেন শেখ হাসিনাকে জায়গা দিয়ে কি ভুলটাই না করেছে। সেই ভুলের প্রায়শ্চিত্ত করতেই কি তারেক রহমানকে আন্তর্জাতিক ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদী? কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর যার এখনও ভারত সফরই হয়নি, সেই তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রধানকে এবার ব্রিক্স শীর্ষ সম্মেলনে বিশেষ আমন্ত্রণ জানালো আয়োজক ভারত। 2024-এর 5 আগস্টের পর থেকে কিছুদিন আগেও যেই ভারত বাংলাদেশিদেরকে ট্যুরিস্ট ভিসা দিতে চাচ্ছিল না, এখন তারা বাংলাদেশিদের জন্য ভিসা তো খুলেছেই, বাংলাদেশের প্রধানমন্ত্রীকেও ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ জানাচ্ছে। কি মনে হয়, হঠাৎ করেই বাংলাদেশের প্রতি এমন জামাই দৃষ্টিভঙ্গি কেন নিয়েছে ভারত? এটা কি শুধুই কূটনৈতিক সৌজন্যতা, নাকি দক্ষিণ এশিয়ার বদলে যাওয়া ভূ রাজনীতিতে বাংলাদেশকে হারাতে না চাওয়ার নতুন কৌশল? আজকের এক্সপ্লেইনারে খুঁজব সেই প্রশ্নেরই উত্তর। সঙ্গে আছি মৌসুমী সুলতানা। 2024 সালের 5ই আগস্ট হেলিকপ্টারে ঢাকা ছাড়েন শেখ হাসিনা, নামেন ভারতের একটি বিমান ঘাঁটিতে। সেদিন থেকেই বদলে যায় দিল্লি ঢাকার সমীকরণ। 15 বছরের যে সম্পর্ককে অনেকে বলতেন ভারতের জন্য সোনালী অধ্যায়, সেটা এক রাতে হয়ে যায় প্রশ্নবিদ্ধ। ডিসেম্বরে ঢাকা থেকে দিল্লিতে যায় প্রথম কূটনৈতিক নোট, শেখ হাসিনাকে ফেরত চায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তখন শুধু বলে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. এরপর একে একে বন্ধ হতে থাকে ভিসা সেবা, মেডিকেল ভিসা ছাড়া প্রায় সবই স্থগিত। সীমান্তে পারে উত্তেজনা, দুই দেশের গণমাধ্যমে চলে পাল্টাপাল্টি বয়ান। 2025 সালের 17 নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেন। সেদিনই ঢাকা আবার ভারতকে বলে তাকে ফিরিয়ে দিন। তখন বিশ্লেষকদের অনেকেই ধারণা করেছিলেন এই তিক্ততা সহজে কাটবে না, কিন্তু কয়েক মাসের মধ্যেই ছবিটা পুরো বদলে যেতে শুরু করে। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। মোদি ফোন করে অভিনন্দন জানান, আর দিল্লি থেকে শপথ অনুষ্ঠানে পাঠানো হয় লোকসভার স্পিকার ওম বিড়লাকে। প্রতীকী হলেও বার্তাটা স্পষ্ট, নতুন সরকারের সঙ্গে সম্পর্ক নতুন করে শুরু করতে চায় ভারত। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লি গিয়ে বসেন জয়শঙ্কর ও অজিত ডোভালের সঙ্গে। কয়েক সপ্তাহ পরেই সংসদে তিনি জানান ভিসা প্রক্রিয়া সহজ করতে নীতিগতভাবে রাজি হয়েছে ভারত। দিল্লি ঢাকায় নতুন হাইকমিশনার পাঠায় দীনেশ ত্রিবেদী। তাকে দেওয়া হয় ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা, যা সচরাচর হয় না। প্রায় 2 বছর পর ভারত আবার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করে। ঢাকা ছাড়াও রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, খুলনায় খোলে আবেদন কেন্দ্র। দিল্লি জানায় সেপ্টেম্বরের 12 থেকে 13 তারিখ অনুষ্ঠিতব্য 18তম ব্রিক্স সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে তারেক রহমানকে। বাংলাদেশ ব্রিক্সের সদস্য নয়, পার্টনার দেশও নয়, তবু আয়োজক দেশ হিসেবে ভারতের এই আমন্ত্রণ জানানোর এখতিয়ার আছে। আর গ্রহণ করলে এটাই হবে মোদি ও তারেক রহমানের প্রথম সরাসরি সাক্ষাৎ। একদিকে ফাঁসির রায়, ফেরত চাওয়ার নোট, বন্ধ ভিসা, অন্যদিকে ফোন কল, শপথ অনুষ্ঠানে অতিথি, খোলা ভিসা আর ব্রিক্সের আমন্ত্রণপত্র। প্রশ্ন হলো, কি এমন হলো যে বাংলাদেশের প্রতি ভারত এত দ্রুত সুর বদলালো? এখানে লুকিয়ে আছে আসল গল্পটা। জুনে তারেক রহমান প্রথম বিদেশ সফরে যান মালয়েশিয়া ও চীনে। বেইজিংয়ে গিয়ে সই হয় তিস্তা নদীর মহাপরিকল্পনা নিয়ে সমীক্ষা চুক্তি। প্রকল্প এলাকা পড়ে ভারতের শিলিগুড়ি করিডোরের ঠিক উল্টো পাশে।
যেটা মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের একমাত্র স্থল সংযোগ। এই খবরে দিল্লির নিরাপত্তা মহলে অস্বস্তি তৈরি হয়। বিশ্লেষকরা বলছেন, এই করিডোরের কাছে চীনা প্রকৌশল কার্যক্রম ভারতের জন্য কৌশলগত দুশ্চিন্তার বিষয়। তাই দিল্লির হিসাব সহজ, বাংলাদেশকে সম্পূর্ণ চীনের কোলে ঠেলে দিলে ক্ষতিটা ভারতেরই বেশি হবে। তারেক রহমান বলেছেন, তার সরকারের পররাষ্ট্রনীতি কোনো একটি দেশকেন্দ্রিক হবে না, চলবে জাতীয় স্বার্থে। বেল্ট অ্যান্ড রোডেও যুক্ত হবেন যদি লাভ থাকে। এই বাস্তববাদিতা দিল্লিকেও বাধ্য করেছে সম্পর্ককে নতুন বাস্তবতায় সাজাতে। 2000-এর দশকে ভারতীয় গোয়েন্দারা বারবার সতর্ক করেছিল, উত্তর পূর্বের বিদ্রোহী গোষ্ঠীগুলো বাংলাদেশের ভেতরে আশ্রয় নিচ্ছে। সেই স্মৃতি এখনও দিল্লির নীতি নির্ধারণে গেঁথে আছে। তাই ঢাকার সঙ্গে নিরাপত্তা সমন্বয় বজায় রাখাটা ভারতের কাছে আপোষহীন অগ্রাধিকার। ইউনূস সরকারের আমলে পাকিস্তান থেকে JF-17 যুদ্ধবিমান কেনার সিদ্ধান্তকে ভারত শুধু একটি অস্ত্র কেনা হিসেবে দেখেনি, কারণ এটাকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও ঘনিষ্ঠ হওয়ার একটি ইঙ্গিত হিসেবেই মনে করে দিল্লি। সেই ধারা যেন আর না গড়ায়, সেই সতর্কতা থেকেও দিল্লি এখন সম্পর্ক মেরামতে মনোযোগী। 2025-26 অর্থ বছরে দুই দেশের বাণিজ্য পৌঁছায় প্রায় $14 বিলিয়ন। বাংলাদেশের ভূখণ্ড দিয়ে ভারতের মূল ভূখণ্ড ও উত্তর পূর্বের মধ্যে ট্রানজিট চলে, যা সময় ও খরচ দুটোই কমায়। এই অর্থনৈতিক সংযোগ নষ্ট হতে দিতে চায় না দিল্লি। আয়োজক দেশ হিসেবে অসদস্য নেতাদের বিশেষ অতিথি করার রেওয়াজ ভারতের আগেও ছিল। তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়ে দিল্লি এক প্রকাশ্য বার্তা দিতে চায় যে দক্ষিণ এশিয়ায় নেতৃত্বের আসনে বসেই প্রতিবেশীদের কাছে টানতে চায় ভারত। এই 6টি কারণ একসঙ্গে পাজেলের মতো মেলালে বোঝা যায় বাংলাদেশের প্রতি ভারতের এই নরম সুর অনেক হিসাব করেই করছে ভারত। এখানেই আসে সবচেয়ে স্পর্শকাতর প্রশ্ন, ভারত কি তাহলে শেখ হাসিনাকে ছেড়ে দিচ্ছে? উত্তরটা অতটা সহজ না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত 17 জুলাই বিগত সময়ের মতো আবারও বলেছে, প্রত্যাপনের অনুরোধ পর্যালোচনাধীন, আইনি প্রক্রিয়া মেনে বিবেচনা করা হচ্ছে। 8 মাস ধরে অবস্থান একই জায়গায় স্থির। একই সঙ্গে ভারত কখনো তাকে আনুষ্ঠানিক রাজনৈতিক আশ্রয় দেয়নি, অবস্থানটা ইচ্ছাকৃতভাবেই অস্পষ্ট রাখা হয়েছে। আর গত 10 জুলাই শেখ হাসিনা তো নিজেই জানিয়েছেন যে ডিসেম্বরে তিনি স্বেচ্ছায় দেশে ফিরতে চান, আদালতের মুখোমুখি হতে চান। অর্থাৎ ভারত না তাকে পুরোপুরি ফিরিয়ে দিচ্ছে, না পুরোপুরি আগলে রাখছে। কূটনীতিতে যেমন বলা হয়, কোনো বন্ধু চিরস্থায়ী নয়, কোনো শত্রুও চিরস্থায়ী নয়, থাকে শুধু স্বার্থ। ভিসা খোলা, ব্রিক্সের আমন্ত্রণ, হাই কমিশনারকে মন্ত্রীর মর্যাদা দেওয়া, এসবের পেছনে আছে শুধু জাতীয় স্বার্থের হিসাব। বাংলাদেশ যেন পুরোপুরি চীনের দিকে না ঝোঁকে, উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা যেন অক্ষুণ্ণ থাকে, বাণিজ্যের পথ যেন খোলা থাকে। এই সমীকরণে দিল্লি এখন কৌশল বদলাচ্ছে। আপনার কাছে কি মনে হয়, ভারত কি বাংলাদেশকে কাছে টানছে, নাকি বাংলাদেশ থেকে চীনকে দূরে রাখার চেষ্টা করছে? কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত।